রাত তখন ৯টা। বিয়েবাড়ি থেকে এসে যখনই রাধিকা দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতে যাবে, অমনি অর্জুন তার গালে কষিয়ে মারল এক থাপ্পড়। হঠাৎ এইরকম হওয়ায় রাধিকা নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। পাশেই দাঁড়িয়েছিল তার ৩ বছরের ছেলে। মাকে এরকম পড়ে যেতে দেখে রাধিকাকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকলো। রাধিকা কিছুই বুঝতে পারল না যে এটা কি হলো। একটু নিজেকে সামলে নিয়ে সে অর্জুনকে জিজ্ঞাসা করল, আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে চড় মারলে? শুনে অর্জুন রেগে বলল, রাধিকা, আমি তোমাকে বারণ করেছিলাম তো বিয়ে বাড়ি গিয়ে তুমি যেন কারোর সামনে নিজের মুখ না খোলো। কারোর সাথে বেশি কথা বলতে আমি তোমাকে বারণ করেছিলাম। তুমি আমাকে কি মনে করেছো? তুমি এইসব করবে আর আমার কানে কিছুই আসবে না? তুমি হলে একটা গ্রামের অশিক্ষিত মহিলা। কোথায় কিভাবে কথা বলতে হয় তুমি সেটা জানো না। আমার মান সম্মান এভাবে নষ্ট করতে তোমার লজ্জা করলো না? হঠাৎ এইভাবে চড় খাওয়ায় রাধিকার চোখে জল চলে আসলো। সে নিজের চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু আমি কি করেছি সেটা তো বলো। শুনে অর্জুন আরও রেগে গিয়ে বলল, আচ্ছা, আমার মান সম্মান ডুবিয়ে এখন জিজ্ঞাসা করছো কি ভুল করেছো? কি দরকার ছিল তোমার মিসেস দত্তকে বলার যে তুমি ইংরেজি বলতে বুঝতে পারছো না? তিনি যেন তোমাকে বাংলায় প্রশ্ন করেন। তখন রাধিকার মনে পড়ল যে সে অর্জুনের বসের বউয়ের সাথে বাংলায় কথা বলছিল। কারণ রাধিকা বাংলা মিডিয়ামের ছাত্রী, তাইও ইংরেজিতে ঠিকঠাক কথা বলতে পারে না। আসলে রাধিকা গ্রামের মেয়ে, গ্রামের কলেজ থেকেই বিএ পাশ করেছে। কিন্তু দেখতে খুব সুন্দর হওয়ায় অর্জুনের মা তাকে পছন্দ করে নিজের ঘরের বউ করে আনেন। অর্জুন ছোট থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে। এখন সে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। তাই বরাবরই অর্জুনের খুব অহংকার। সবসময় নানা কারণে অকারণে সে রাধিকাকে অপমান করত। রাধিকা ছিল তার পায়ের জুতো। অর্জুনের কাছে বাড়ির বউ মানে শুধুমাত্র বাড়ির চাকর ছিল। তাদের ৫ বছরের বিবাহিত জীবনে এমন কোনো দিন হয়নি যেদিন রাধিকাকে বাংলা মিডিয়ামের পড়াশোনা আর গ্রামের মেয়ে হওয়ার জন্য কথা না শুনে থাকতে হয়েছে। কথায় কথায় রাধিকার গায়ে হাত তোলা অর্জুনের কাছে সাধারণ ব্যাপার হয়ে উঠেছিল। কিন্তু রাধিকা ছিল খুবই শান্ত আর ভদ্র, তাই এই অপমানের কোনো উত্তর সে দিত না। কিন্তু রোজ রোজ মার খেতে খেতে রাধিকারও সহ্যের সীমা ছাড়িয়ে গেছিল। তাই আজ সে ভেবেই নিয়েছিল যে এত অপমান সে আর সহ্য করবে না। রাধিকা নিজেকে সামলে নিয়ে অর্জুনকে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার কোনো লজ্জা লাগে না যে আমি ইংরেজি বলতে পারি না। কিন্তু তার মানে এটা নয় যে আমি অশিক্ষিত, আমার কোনো অস্তিত্বই নেই। রাধিকাকে এরকম বলতে দেখে অর্জুন আরও রেগে গেল। এবার সে রাধিকার চুল টেনে বলল, আচ্ছা, এবার তুমি আমার মুখে মুখে জবাব দিতে শিখে গেছো? গ্রামের একটা অশিক্ষিত মেয়ে, তুমি আমার মুখের ওপর জবাব দিচ্ছ? কান খুলে শুনে রাখো, তোমার কোনো অস্তিত্বই নেই। এই সমাজে তুমি কিছুই না। তুমি একটা সাধারণ মেয়ে মানুষ মাত্র। তুমি শুধু একটাই কাজ করতে পারো, সেটা হলো ঘর সামলানো। যাও, আমার সামনে দাঁড়িয়ে থেকো না। বাড়িতে যে কাজগুলো পড়ে আছে সেটা করো। আর শোনো, যদি আমি তোমাকে ডিভোর্স দিই না, লোকের বাড়ি বাড়ি তোমাকে কাজ করে খেতে হবে, বুঝেছো? তোমার তো সেই যোগ্যতাও নেই যে একটা ছোটোখাটো চাকরি জোটাতে পারবে। গ্রামের কলেজে বিএ পাশ করেছো, তোমায় আবার কে চাকরি দেবে? আর একটা কথা তুমি ভালো করেই জানো, এই সমাজে ডিভোর্সি মহিলাদের কোনো সম্মান নেই। তুমি আমার বউ আর আমি একজন উচ্চ পদস্থ ম্যানেজার, তাই সবাই তোমাকে সম্মান করে। আর এটাই হলো তোমার আসল পরিচয়, বুঝেছো? তাই আর দাঁড়িয়ে না থেকে যাও, নিজের কাজ করো। এবার রাধিকা নিজের ৩ বছরের ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, ভুলটা আমারই। ৫ বছর ধরে আমি শুধু তোমাকে ভালোবেসে গেছি, তোমার সব সুবিধা অসুবিধার খেয়াল রেখেছি। অনেক অপমান করেছো তুমি আমায়, কিন্তু আমি কোনো উত্তর দিইনি।
আমি এটাই ভাবতাম যে হয়তো তুমি একদিন ভালো হয়ে যাবে, কিন্তু আমি ভুল ভাবতাম। আমি জানতাম না যে স্বামী স্ত্রীর মধ্যেও হায়ার ক্লাস, মিডিল ক্লাস এই সব আছে। ঠিক আছে অর্জুন, আমি তোমার জীবন থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। তুমি নিজের স্ট্যান্ডার্ডের একটা মেয়েকে খুঁজে বিয়ে করে নিও। আর হ্যাঁ, চিন্তা করতে হবে না, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এই বলে রাধিকা তখনই ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। এবার রাধিকা নিজের গ্রামে ফিরে আসলো, নিজের বাবা মায়ের কাছে। স্বামীর ঘর ছেড়ে এসেছে বলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই তার সম্বন্ধে খারাপ কথা বলতে শুরু করলো। সব কথাই রাধিকার কানে আসতো, কিন্তু ও গুরুত্ব দিত না। রাধিকা ধীরে ধীরে একটি এনজিওর কাজে যোগ দিল। সেই এনজিওতে অসহায় মহিলাদের স্বনির্ভর হওয়ার ব্যবস্থা করা হয়। সারাদিন ওর এনজিওর কাজেই সময় কেটে যেত, আর রাতে ফিরে এসে সে তার জীবনের কাহিনী ডায়েরির পাতায় তুলে ধরত। এভাবেই তার দিন কেটে যাচ্ছিল। এখন রাধিকার ছেলেও বেশ বড় হয়ে গেছে। নিজের ছেলেকে সে গ্রামের স্কুলেই পড়াশোনা শেখাচ্ছে। এদিকে এনজিওর নাম রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। অনেক নেতা, বিশিষ্ট ব্যক্তিরা তার কাজের প্রশংসা করতে শুরু করলো। রাধিকার প্রতিভা সমাজের চোখে উঠে আসলো। আজ 10 বছর পর তার অসাধারণ কাজের জন্য রাধিকা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত হতে যাচ্ছিল। যখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত করার জন্য রাধিকাকে মঞ্চে ডাকা হলো, পুরো হল হাততালিতে ভরে উঠল। আজ অর্জুনও সেই হলে উপস্থিত ছিল। পুরস্কার দেওয়ার সময় রাধিকা মহিলাদের জন্য যে কাজ করেছে, মুখ্যমন্ত্রী তার অনেক প্রশংসা করল। পুরস্কার নিয়ে মঞ্চ থেকে রাধিকা যখন নামছে, তখনই অর্জুনের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। অর্জুনকে সামনে দেখেই রাধিকার মনে সেই পুরনো দিনের স্মৃতি আবারও জেগে উঠল। অর্জুন রাধিকাকে দেখে ভিড়ের মাঝে লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। অর্জুন বুঝতে পারল, যাকে সে গ্রামের এক অশিক্ষিত মহিলা মনে করত, তার মধ্যে কত প্রতিভা ছিল। আজ রাধিকাকে কংগ্রাচুলেশন জানাতেও অর্জুনের লজ্জা করছে। দুজনেই একে অপরকে দেখে চুপচাপ দাঁড়িয়েছিল। তখনই একজন সাংবাদিক রাধিকাকে প্রশ্ন করল, ম্যাডাম, সমাজসেবার চিন্তা আপনার মনে কিভাবে এলো, এবং আপনি এই সফলতার কৃতিত্ব কাকে দিতে চান? রাধিকা হাসি মুখে বলল, আমরা তো সবাই জানি কঠিন পরিস্থিতির থেকে বড় শিক্ষক আর কেউ নেই। পরিস্থিতিই আমাকে শিখিয়েছে যে নিজেকে কিভাবে তৈরি করা উচিত। আমি আমার বাবা মায়ের আশীর্বাদ পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় আশীর্বাদ পেয়েছি আমি সেই ব্যক্তির থেকে যিনি আমাকে আমার ঘর থেকে মুক্তি দিয়েছেন এবং আমার আত্মসম্মানকে জাগিয়েছেন। সেই ব্যক্তিই আমার জীবনের প্রকৃত শিক্ষক। কিছুক্ষণ পর অর্জুন রাধিকার কাছে এসে বলল, রাধিকা, আমাদের ছেলে কেমন আছে? এখন তো সে অনেক বড় হয়ে গেছে। রাধিকা শান্তভাবে বলল, ও ভালো আছে, তবে হ্যাঁ, আমি ওকে গ্রামের স্কুলেই পড়াশোনা শেখাচ্ছি, কারণ আমি চাই না ও তার বাবার মতন একজন অহংকারী মানুষ হোক। অর্জুন বলল, তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছ। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পারলে আমাকে মাফ করে দিও। আমি তোমার গুরুত্ব বুঝতে পারিনি। ডিভোর্স হওয়ার পর আমি শালিনীকে বিয়ে করেছি। আমার 2 ছেলেও আছে। আমি প্রথম থেকেই জানতাম তুমি শালিনীকে পছন্দ করো। তুমি যেমন পছন্দ করতে ও একদম সেই রকমই ছিল। তাই তো তুমি ওকে পার্টি, সিনেমা, গেট টুগেদার সব জায়গাতেই নিয়ে যেতে। তুমি তোমার পছন্দের নারীকে জীবনসাথী হিসেবে পেয়েছো, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। সাথে সাথে অর্জুন বলে উঠল, কিন্তু আমি ভালো নেই রাধিকা। শালিনীর চাওয়া পাওয়া তোমার থেকে অনেক বেশি। ওর চাহিদা পূরণ না করতে পারলেই আমাকে অপমান করে। এখন আমি শালিনীর কারণে সব জায়গায় সমালোচিত হই। সবাই আমাকে নিয়ে কথা বলে। আমি চুপচাপ সব শুনি, কারণ আমি কিছুই করতে পারি না। রাধিকা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুমি সক্ষম অর্জুন। তুমি চাইলে তোমার পরিস্থিতি বদলাতে পারো। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। আমি তাদের সাহায্য করি যারা অক্ষম। এই বলে রাধিকা সেখান থেকে চলে গেল।
অর্জুনও চুপচাপ দাঁড়িয়ে রাধিকাকে তার ছেলের সাথে চলে যেতে দেখল। আজ সে তার ভুল বুঝতে পেরেছিল, যখন রাধিকা আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যাচ্ছিল।